ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা 2018 সালে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, কারণ যে কোনো এক্সামের জন্য পিআইকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি অঙ্ক ডিটেলসে বুঝিয়ে এক্সাম হলে কিভাবে করতে হবে তা দেখানো হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখা। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের ক্লাসে প্রথম কোশ্চেন দেখো, এ, বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? দেখো, এই কোশ্চেনটা ডব্লিউবিসিএস মেনে এসছে, কিন্তু আমি তোমাকে বলতে পারি এই ধরনের কোশ্চেন তুমি গ্রাম পঞ্চায়েত বলো, তুমি ক্লার্কশিপ বলো, তুমি ফুড এসআই বলো, পিএসসি যে কোনো এক্সামে এই ধরনেরই কোশ্চেন আসে। খুব সহজ এই কোশ্চেনগুলো, খুব ছোটভাবে করা যায়, একদম ইজি কোশ্চেন। তাহলে দেখো কি বলেছে, এবিসি তিনজনে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে বি এর আমাকে লাভ বলে দিয়েছে বছরের শেষে। তাহলে আমাকে মোট কত টাকা লাভ, মানে এ বি সি তিনজনের মোট কত টাকা লাভ হয় সেটা বার করতে বলেছে। তাহলে দেখো, প্রথমে আমরা কি এ বি ও সি এর মূলধনের অনুপাতটা দেখে নেব। তাহলে কি হবে, এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু 27,000 ইজ টু 81,000 ইজ টু 72,000। এই তিনটা শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য কেটে যাবে। তাহলে দেখো, 3 9 27, 9 9 81 আর 8 9 72। তাহলে এই অনুপাতগুলোর টোটাল কত হবে? টোটাল হবে দেখো, 8 আর 9 হচ্ছে 17, 8 8 16, 1 17 আর 3 20। এবার দেখো, যেমন মূলধন দেওয়া থাকে ওই হিসাবে ওরা লাভ পায়। তাহলে বি কত, 9 অংশ দিয়েছে, তাহলে বি যদি 9 অংশ দেয় তাহলে ও লাভ কত পেয়েছে? 36,000 টাকা। তাহলে 9 কে কত দিয়ে গুণ করলে 36,000 হবে? 4,000 দিয়ে গুণ করলে। তাহলে 9 কে 4,000 দিয়ে গুণ করলে যদি 36,000 হয়, তাহলে এবার আমরা কি টোটাল লাভ বার করতে পারবো না? টোটাল লাভ এমনিতে অংশতে কত, 20। তাহলে 20 কে যদি আমরা 4,000 দিয়ে গুণ করি তাহলে আমরা টোটাল লাভ পেয়ে যাবো। তাহলে কত, 4 দুগুণা 8, 8 পরে 4টা শূন্য, 1 2 3 4। তাহলে 8 পরে 4টা শূন্য। অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। না বুঝতে হলে অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই কমেন্ট করো। চলো পরের কোশ্চেনে চলো। একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রীর গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তাহলে এইটা কোথায় পড়েছে? এটা সিডিএস 2001-এ পড়েছে, সিডিএস বেশ বড় এক্সাম। তাহলে কি বলছে, একটা ক্লাসে ছাত্রছাত্রী টোটাল 150 জন আছে, তাদের গড় ওজন আমাকে বলতে দিয়েছে 60 কেজি। তার মধ্যে 50 জন হচ্ছে ছাত্র, ছাত্রের গড় ওজন বলছে 70 কেজি। তাহলে বাকি কি 100 জন হচ্ছে ছাত্রী। এবার আমাকে ছাত্রীর গড় ওজন বার করতে বলেছে। তাহলে এটা বার করতে গেলে আমাকে দেখো, প্রথমে হচ্ছে টোটাল ওজন ক্লাসের বার করতে হবে। তাহলে ক্লাসের টোটাল ওজন কত হবে? টোটাল ওয়েট অফ ক্লাস কত হবে? 150 ইন্টু 60, মানে হচ্ছে টোটাল সদস্য আর গড় ওজন দুটোকে গুণ করে দিলে আমরা পেয়ে যাব। তারপরে আমরা বার করবো কি, ছাত্রের টোটাল ওয়েট। তাহলে টোটাল ওয়েট অফ বয়েজ। একই রকম টোটাল ছাত্রের সংখ্যা ইন্টু গড় ওজন। দেখো, এগুলো আমরা গুণ করলাম না, যেন আমরা ক্যালকুলেশন ইজি করতে পারি। তাহলে এবার দেখো, ছাত্রীর আমাকে গড় বার করতে বলছে। তাহলে ছাত্রীর ওজন কতটা হবে? টোটাল ছাত্রীর ওজন। তাহলে টোটাল ক্লাসের ওজন থেকে যদি বয়েজের টোটাল ওজন বাদ দিয়ে দিই, বাকি যে ওয়েটটা পড়ে থাকবে ওটা কি 100 জন ছাত্রীর ওজন। তাহলে 100 জন ছাত্রীর ওজন কতটা হবে? টোটাল ওয়েট অফ গার্লস কি হবে? এটা টোটাল ক্লাস থেকে বয়েজটা বাদ দিয়ে দেবো। এটা হয়ে গেল 100 জন গার্লসের টোটাল ওজন। তাহলে গড় বার করতে গেলে কি করতে হয়? অ্যাভারেজ ওয়েট অফ গার্লস, যতজন সদস্য আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 100 জন হচ্ছে গার্লস আর ওদের টোটাল ওয়েট হচ্ছে এটা। তাহলে 150 ইন্টু 60 মাইনাস 50 ইন্টু 70 বাই 100। দেখো, এখান থেকে 50 আমরা কমন পেয়ে যাব। 50 কমন পেয়ে গেলে কত হবে? এটা 3 হয়ে যাবে, 3 6 18, 180
আর এদিকে 50 কমন পেয়ে গেলে এটা 70 হয়ে যাবে। আর নিচে 100, 50 কে 50, 50 দুগুণে 100। তাহলে দেখো 180 মাইনাস 70 মানে কত হয়ে যাবে? 110। 110/2, 110/2 মানে হচ্ছে 55। 100টা ছাত্রীর গড় ওজন কত হলো? 55 কেজি। আশা করি বুঝতে পেরেছো। খুব ইজি অঙ্ক, একটু খালি ধ্যান দিয়ে দেখতে হবে, বাকি কোনো প্রবলেম নেই। আর আমরা গড়ের অঙ্ক এর আগেও করেছি, বলেছি টোটাল ওজন কেমন ভাবে বার করতে হয়, গড় কেমন ভাবে করতে হয় অলরেডি বলছি। আরো যদি তোমাদের ডিটেলসে দরকার হয় আমরা গড়ের উপরই একটা ক্লাস করব, শুধু কমেন্টে জানাও। চলো পরের কোশ্চেনে চলো। 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে কি বলেছে আমাকে? 1080 টাকায় যদি একটা সেলাই মেশিন বিক্রি করেছে তাহলে 10% ক্ষতি হয়ে গেছে, তাহলে 10% ও লাভে বিক্রি করতো, তাহলে ওকে কত টাকায় বিক্রি করতে হতো? দেখো এই অঙ্কটাও এসএসসি সিজিএল টায়ার 1 নিয়ে পড়েছে 2014 সালে। প্রত্যেকটা অঙ্কই বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই তোমরা ধ্যান দিয়ে দেখো। আর এই ধরনের কোশ্চেন আসবে, একটাও যে কোনো কোশ্চেন না, সবই এক্সামে আসা কোশ্চেন। তাহলে দেখো, যদি মেশিনটার ক্রয় মূল্য আমরা 100 ধরে নিই, যদি 10% লসে বিক্রি করে তবে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা থেকে 10% লস মানে কত? 90 টাকায় বিক্রি করেছে। আবার যদি 100 টাকায় ক্রয় মূল্য ধরে নিই, আর যদি ধরি 10% লাভে বিক্রয় করবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100-র সঙ্গে 10 যুক্ত হয়ে যাবে, মানে 110 টাকা। এবার দেখো এই 90টা সঙ্গে সমতুল্য তো 1080, কারণ কি 10% ক্ষতি করলে 90 টাকা পাবো, আবার 10% ক্ষতি করে বিক্রয় করলে 1080 টাকা পাবে। তাহলে দেখো এটাকে কত দিয়ে গুণ করলে 1080 হবে? 90কে 90কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, 12 9 কত হয়? 108 আর 0, তাহলে 1080 পাবো। ঠিক একই রকমই যদি আমরা 10% লাভ করতে যাই তাহলে হচ্ছে 110 টাকা, তাহলে 110 টাকারও 12% করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 12 ইন্টু 11 কত হবে? 12 ইন্টু 11 হবে 132 আর 0, মানে 1320 টাকাতে ওকে বিক্রয় করতে হতো। 1320 টাকাতে বিক্রয় করলেও 10% লাভ হতো। একদম সব সহজ সহজ অঙ্ক। চলো পরের কোশ্চেনে চলো। দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12 সংখ্যা দুটি হলো। এটাও ডব্লিউবিসিএস মেন 2016-তে এসছে। মানে বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। একটা অঙ্ক আমরা নিজের মন থেকে বানানো না, সেই অঙ্কগুলো নিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসছে এবং ভবিষ্যতে পরীক্ষাতে আসবে। তাই তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আর না ভালো লাগলে, কেন ভালো লাগলো না অবশ্যই কমেন্টে জানাও, আর আমরা কি ইমপ্রুভ করতে পারি। তাহলে দেখো দুটি সংখ্যার সমষ্টি 10, তাহলে ধরে নিলাম একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এদের যোগফল কত আমাকে বলে দিয়েছে? 10। আর অনন্যকের যোগফল, অনন্যক মানে কি? দেখো 2 এর অনন্যক কত হবে? 2 এর অনন্যক হবে 1/2, জাস্ট উল্টে দেওয়া। 5 এর অনন্যক কত হবে? 1/5। তাহলে x এর অনন্যক কত হবে? 1/x। y এর অনন্যক কত হবে? 1/y। এদের অনন্যকের যোগফল আমাকে কত বলে দিয়েছে? 5/12। দেখো এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে x y হয়ে যাবে, আর এখানে কত হবে? y প্লাস x সমান হবে 5/12। আবার এটা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিই তাহলে y প্লাস x কে কি আমরা x প্লাস y লিখতে পারি, কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। বাই x y ইকুয়াল টু 5/12। দেখো আমাকে x প্লাস y সমান 10 বলেছে, এই 10টা করার জন্য আমি একে 2 দিয়ে গুণ করব, একেও 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? x প্লাস y বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5 দুগুণা 10 আর 12 দুগুণা 24 হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি এমন কোনো অ্যান্সার হবে যাদের যোগফল 10 হবে আর গুণফল 24 হবে। তাহলে দেখো সবগুলোর এটারও কি যোগফল 10, যোগফল 10, যোগফল 10, যোগফল 10। এবার গুণফল দেখো, গুণফল কত? 8 দুগুণা 16 হবে না, 4 6 24 এটাও হতে পারে, 3 7 21 হবে না, 9 কে 9 হবে না। তার মানে হচ্ছে বি নম্বরই কারেক্ট অ্যান্সার, যে 4 আর 6 যোগফল হচ্ছে 10 আর 4 6 24 গুণফল হচ্ছে 24, বি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা আমরা অপশন থেকে করে নিলাম। পরের কোশ্চেনে চলো। 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমাকে দেখো মিটার আর সেকেন্ড বলছে, তার জন্য আমরা এর আগে বলেছিলাম যে যদি মিটার আর সেকেন্ড এরকম থাকে তাহলে আমরা যে গতিবেগটা যেটা আমাকে কিমি পার ঘন্টাতে দিয়েছে সেটা
আমি আগে মিটার পার সেকেন্ডে করব, এটা হচ্ছে আগে আমার প্রথম কাজ। তাহলে 90 কিমি পার আওয়ার যেটা দিয়েছে এটাকে আগে আমাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমি কি বলেছিলাম, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 90 ইন্টু 5/18, এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। 18 18, 5 18 90, তাহলে কত স্পিড হয়ে গেল, 5 5 25 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটার গতিবেগ হলো 25 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমি ভেলোসিটির একটা সূত্র বলছিলাম যে ভি ইকুয়াল টু ডি বাই টি, মানে ভেলোসিটি সমান হচ্ছে বা গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার আমাকে অতিক্রান্ত দূরত্ব দরকার, তাহলে ডি ইকুয়াল টু কি হয়ে যাবে, ভি ইন্টু টি। তাহলে কি হয়ে যাবে, ডি সমান কি হবে, ভি মানে কত, দেখো এখান থেকে দেখো যে ডি, আমি কি বলেছিলাম যে একটা ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার মানে কি ওর নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা আর ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে ট্রেনটা টোটাল কতটা দূরত্ব অতিক্রম করেছে, ধরে নিলাম ওর দৈর্ঘ্য হচ্ছে এক্স আর 250 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে এতটা দূরত্ব ও অতিক্রম করেছে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 আর নিজের দৈর্ঘ্য এক্স। এবার দেখো এতটা দূরত্ব অতিক্রম করেছে, ওর ভেলোসিটি কত ছিল, 25 মিটার পার সেকেন্ড। 25 মিটার পার সেকেন্ড ইন্টু কত সেকেন্ড টাইম লেগেছে, 22 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এক্স ইকুয়াল টু কত হবে, 25 ইন্টু 22 গুণ করলে কত হয়, 25 ইন্টু 22 গুণ করলে হয় 550, আর এদিক থেকে 250 চলে গেলে মাইনাস করে দাও 250, তাহলে কত হলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 300, তাহলে 300 মিটার হবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল, 300 মিটার। কঠিন অঙ্ক ছিল, এ ধরনের অঙ্ক এর আগেও আমরা করেছি, আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা জানো এই ধরনের অঙ্ক অলরেডি আমরা করেছি। একবার যদি তুমি শিখে নাও এই ধরনের যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। আর এটাও দেখো কর্পোরেট ব্যাংক এক্সাম থেকে এসেছে, 2003-এ পড়েছিল। চলো পরের কোশ্চেনে চলো। দেখো এই ধরনের এই যে গড় গতিবেগের অঙ্ক না প্রচুরই আসে, প্রচুর মানে প্রচুর। এর একটা শর্টকাট ফর্মুলা আছে যেটা তোমাদের মুখস্থই করে নিতে হবে। তাহলে আমরা আগে ডিটেলসে দেখবো যে কেমন করে হয়, তারপরে শর্টকাট ফর্মুলাটা মুখস্থ হবে, কারণ এই গড় গতিবেগের অঙ্ক আসবেই আসবে। তাহলে চলো দেখি। একটি বাস কলকাতা থেকে দীঘা 55 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ফেরার সময় তার গতিবেগ 66 কিমি পার ঘন্টা, সমগ্র যাত্রাপথ তার গড় গতিবেগ হলো। তাহলে দেখো এই যে গড় গতিবেগ বার করতে বলেছে, আর এই গড় গতিবেগের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এর একটা শর্টকাট সূত্র আছে, আমরা দেখবো, আগে আমরা ডিটেলসে দেখে নেব। তাহলে আমাকে কি বলেছে যে কলকাতা থেকে দীঘা একটা বাস প্রথমে 55 কিমি পার ঘন্টাতে গিয়েছে, আবার দীঘা থেকে কলকাতাতে ফিরে এসছে 66 কিমি পার ঘন্টা বেগে। তাহলে আমাকে কি বলেছে যে গড় গতিবেগ বার করতে বলছে। দেখো যাওয়ার সময় যে দূরত্বটা অতিক্রম করেছে আসার সময় কি একই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে যাওয়ার সময় দূরত্ব যদি আমরা ডি ধরে নিই, আসার সময় দূরত্ব কি ডি, তাহলে ও টোটাল কতটা দূরত্ব অতিক্রম করেছে, এটা হচ্ছে ভি অ্যাভারেজ মানে গড় গতিবেগ। ভি অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল টাইম। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, যাওয়ার সময় ডি আসার সময় ডি, মানে 2D হয়ে গেল। আর টোটাল টাইম, দেখো যাওয়ার সময় কতটা টাইম লেগেছে আমরা বার করি, তাহলে আমরা টি সমান কি জানি, টি সমান আমরা জানি ডি বাই ভি। তাহলে যাওয়ার সময় টাইম লেগেছে, অতিক্রান্ত দূরত্ব তো ডি ধরেছি আমরা, আর ভি মানে কত, যাওয়ার সময় 55। আবার দেখো এটা টি ওয়ান ধরে নাও, টি টু মানে আসার সময় কতটা টাইম লেগেছে, আসার সময় টাইম লেগেছে তোমার, দূরত্ব তো একই ডি, আর ভি কত 66, তাহলে এটা হচ্ছে যাওয়ার সময় টাইম লেগেছে, এটা আসার সময় টাইম লেগেছে। তাহলে ভি অ্যাভারেজ মানে কি বললাম, টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল টাইম। তাহলে টাইম কত, টি ওয়ান প্লাস টি টু। তাহলে এবার ক্যালকুলেশন করো, 2D বাই টি ওয়ান মানে কত, ডি বাই 55 প্লাস ডি বাই 66। এবার দেখো আবার যদি এখানে দেখি তাহলে 2D হয়ে গেল, আর এটা লসাগু নিলে কত, 55 ইন্টু 66 করে দাও, তাহলে এখানে কত হবে 66 ডি প্লাস 55 ডি। আবার দেখো এখানে দেখলে কি হবে, আমাদের এই 55 66টা ওপরে চলে যাবে, নিয়ে 2D সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত 2D ইন্টু 55 ইন্টু 66 বা নিচে কত 55 আর 66, 55 ডি আর 66 ডি যোগ করলে কত হবে, হবে 121 ডি, 121 ডি। এ দেখো এই ডি কেটে যাবে,
5 11 55 আর 11 11 121, আবার 11 কে 11 6 11 66, তাহলে 5 6 30, 30 দুগুণে 60। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত পেয়ে গেলাম আমরা? 60 কিমি পার ঘন্টা। 60 কিমি পার ঘন্টা। অ্যাভারেজ ভেলোসিটি কেমন করে বার করে? টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল টাইম। এবার দেখো এর শর্টকাট সূত্রটা কি? এর শর্টকাট সূত্রটা হচ্ছে ভি অ্যাভারেজ যদি বার করতে দেয় তাহলে আমরা উপরে কি করব? উপরে করব 2 v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে উপরে 2 v1 v2 মানে কি? 2 ইন্টু v1 মানে কত? 55, আর v2 মানে কত? 66, আর v1 প্লাস v2 মানে কত? 55 প্লাস 66, তাহলে কত হলো? 2 ইন্টু 55 ইন্টু 66 বাই 121। তাহলে কাটাকাটি করে দাও, 5 11 55, 11, আবার 11 6 একই রকম, 5 6 30, 30 দুগুণে 60, 60 কিমি পার আওয়ার। যেমন ভাবে করবে, আমার তো মনে হয় এটা অবশ্যই তোমার মনে রাখা উচিত, ভি অ্যাভারেজ ইকুয়াল টু 2v1 v2 বাই v1 প্লাস v2। যদি আমাদের অ্যাভারেজ ভেলোসিটি বা গড় গতিবেগ বার করতে দেয় তাহলে আমরা এই সূত্রটাই লাগাবো, আর এটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের এটা মনে রেখে দেওয়া উচিত। ওকে, আশা করি ক্লাসটি তোমার ভালো লাগছে। ভালো লাগলে তোমার মনের অনুভূতি অবশ্যই লাইক করে জানাবে এবং তোমার সঙ্গীদের সঙ্গে শেয়ার করবে। চলো পরের কোশ্চেনে চলো। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? দেখো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, 2018 WBCS এ এটা এসেছিল, এছাড়াও বিভিন্ন এক্সামে এসছে। তাহলে এটা আমরা কেমন করে বার করব? দেখো গতিবেগের অনুপাত বলেছি, তাহলে গতিবেগ মানে আমরা ভেলোসিটি জানি, ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো ভেলোসিটি অফ আওয়ার মানে ঘন্টার কাঁটা বাই ভেলোসিটি অফ মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটার ভেলোসিটি আমরা কেমন করে বার করব? টোটাল অতিক্রান্ত দূরত্ব, এই যে এরকম করে গোল ঘুরছে, তাহলে ওটা ধরে নিলাম আমরা ডি ধরে নিলাম, বাই টোটাল টাইম। আচ্ছা এই যে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই যে এখান থেকে শুরু করে আবার এখানে যায়, ঘন্টার কাঁটার কতটা টাইম লাগে? 12 ঘন্টা টাইম লাগে। কতটা? 12 ঘন্টা। এবার মিনিটের কাঁটা, মিনিটের কাঁটাও ঠিক এখান থেকে এখানে যাচ্ছে, একই দূরত্ব মানে ডি দূরত্ব। আচ্ছা কিন্তু মিনিটের কাঁটার এখান থেকে এই যে 12 থেকে শুরু করে আবার 12তে যেতে কতটা টাইম লাগে? 1 ঘন্টা টাইম লাগে। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে ভেলোসিটি অফ মিনিটের কাঁটা। তাহলে আমরা কি হলো 12/12 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 1/d, এই ডি কেটে গেল, তাহলে কত হয়ে গেল? 1/12 হয়ে গেল। তাহলে অনুপাত কত হয়ে গেল? 1:12, 1:12। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। একদম সহজ অঙ্ক, জাস্ট একটু বুঝলেই পারবে, তাই একটু বুঝে ধৈর্য ধরে করতে হবে। আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও, কারণ আরো আমরা ভালোভাবে তোমার এক্সাক্ট কি প্রবলেম হচ্ছে, কোন জায়গাটাতে বুঝতে পারো না, ওটা তুমি কমেন্ট করলেই বুঝতে পারবো। তাছাড়া আমাদের পক্ষে বোঝা অসম্ভব, কারণ আমরা এমনিতেই বেসিক থেকে করাচ্ছি। এবার তোমার যদি স্পেসিফিক কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে তোমরা বলবে, তাহলে আমরা ওই জায়গাটা আরো ডিটেলসে আরো একদম বাচ্চাদের মতো কেমনভাবে করা যায় সেটা আমরা দেখব। চলো পরের কোশ্চেনে। পি প্লাস কিউ ইজ টু, আচ্ছা এটা ভুল আছে, এটা পি প্লাস কিউ ইজ টু, এটা রুট হবে, এটা রুট হবে। পি প্লাস কিউ ইজ টু রুট ওভার পি কিউ ইকুয়াল টু 2:1 হলে পি ইজ টু কিউ কত হবে? তাহলে দেখো কি বলেছে আমাকে, পি প্লাস কিউ ইজ টু রুট পি কিউ সমান কত? 2:1। তাহলে এটা কি করতে পারি আমরা? পি প্লাস কিউ বাই কি করতে পারি? রুট পি কিউ ইকুয়াল টু 2/1। পারি না? পারি না? এবার দু সাইডে রুট করে দাও, মানে স্কোয়ার করে দাও, সরি স্কোয়ার করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? পি প্লাস কিউ তার স্কোয়ার বাই এটা কি হয়ে যাবে? এটা পি কিউ হয়ে যাবে। এর স্কোয়ার করলে কত হয়ে যাবে? রুটটা উঠে যাবে, আর এদিকে 2 এর স্কোয়ার করলে 4 আর 1 এর স্কোয়ার করলে 1। এবার কোনোখানে গুণ করো, গুণ করলে কত হবে? এটা পি প্লাস কিউ তার স্কোয়ার ইকুয়াল টু, এটা কি পি প্লাস কিউ তার স্কোয়ার ইকুয়াল টু 4 PQ। এবার দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, তাহলে কি হবে? পি স্কোয়ার প্লাস 2PQ প্লাস কিউ স্কোয়ার
ইকুয়াল টু 4p(q). আবার দেখো এই 4p(q)টাকে এদিকে নিয়ে লিখে হবে মাইনাস হয়ে যাবে, তাহলে p² প্লাস 2p(q) প্লাস q² মাইনাস 4p(q) ইকুয়াল টু 0। আবার দেখো এখানে কি হয়ে যাবে, p², এই 2p(q) আর মাইনাস 4p(q), তাহলে কি হবে, থাকবে মাইনাস 2p(q) প্লাস q² ইকুয়াল টু 0। এবার দেখো p² মাইনাস 2p(q) প্লাস q², এটা কি চেনা চেনা লাগে না, a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, p মাইনাস q তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আর p মাইনাস q তার হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে p মাইনাস q ইকুয়াল টু কি হবে, 0। তাহলে p ইকুয়াল টু কি হয়ে যাবে, q হয়ে যাবে। আর p ইকুয়াল টু q মানে কি, p ইজ টু q সমান 1:1, তাহলে উত্তর হয়ে যাবে 1:1। যে বুঝতে পারলে না p ইজ টু q সমান p ইকুয়াল টু q সমান কেমন করে হলো, দেখো p ইন্টু 1 ইকুয়াল টু q ইন্টু 1, কোনো প্রবলেম, p এর সঙ্গে 1 গুণ করলে p হবে, q এর সঙ্গে 1 গুণ করলে q হবে। তাহলে এদিকে থাকলো p, এদিকে থাকলো q, এদিকে থাকলো 1/1, তাহলে p ইজ টু q সমান কি 1/1, একদম ইজি ব্যাপার। চলো পরের অঙ্কতে চলো, এটাই আমাদের লাস্ট কোশ্চেন। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 180 হলে সংখ্যা দুটি কত। এটাও WBCS মেনের অঙ্ক, কোথাকার, WBCS মেন 2019 রিসেন্ট একদম। তাহলে এটা কেমন করে করবো, দেখো একদম সহজ অঙ্ক, জাস্ট একটু মাথা খাটালে আমরা পারবো। দেখো লসাগু আমরা কেমন করে পাই, ধরো 6 আর 4-এর লসাগু নিব, আমরা পাই কেমন করে, 6কে ভেঙে দাও একদম ছোট ছোট অংশে, তাহলে 3 ইন্টু 2, 4কে ভাঙলে 2 ইন্টু 2, তাহলে এক্সাক্ট আমরা কি করি, যে সব একবার করে নেব, তাহলে 3 আছে 3 নিয়ে নিলাম, 2 দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে মানে একটা নিব, জাস্ট একটা নিব। আবার দেখো 2 শুধু এখানে আছে এখানে নেই, মানে নিয়ে নেবো, তাহলে কত হলো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এর লসাগু হয়ে গেল 12। তা আমরা এরকম ভাবে নর্মালি করি না, আমরা কেমন করে করি, 6 আর 4 2 দিয়ে পাঠাই, কত হয় 3 আর 2 হয়ে যায়, তার মানে কি 3 2 6, 6 দুগুণে 12। তা তুই যেমন ভাবে করবে ব্যাপার একই, তখন আমরা বুঝতে পারছি কমন গুলো একবার নিই। তাহলে দেখো এই 3:4 দুটি সংখ্যার আমাকে অনুপাত বলে দিয়েছে, তাহলে ধরে নিলাম একটা 3x আর একটা ধরে নিলাম 4x, তাহলে এর লসাগু কত পাবো আমরা, 3 তো নিব, এখানেও x আছে এখানেও x আছে, মানে একটা x নেব, আর 4 এখানে শুধু আছে নিয়ে নেব, তাহলে এটা হয়ে গেল ওর লসাগু। এটা সমান কত বলে দিয়েছে আমাকে, 180। তাহলে x এর মান আমরা বার করতে পারবো না, 3 কে 3, 3 6 18, মানে 60 হলো, 4 কে 4, 4 15 60, তাহলে x ইকুয়াল টু 15 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু যদি 15 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত, 3 15, 3 ইন্টু 15 মানে কত 45। আর কি দেখার প্রয়োজন আছে, এটাই হয়ে গেল উত্তর। চলো দেখে নি, 4 ইন্টু 15 দ্বিতীয় সংখ্যাটা, ওটা কত হলো 4 15 60, এর নাম্বারটা হয়ে গেল অ্যান্সার। সহজ ছিল না কঠিন ছিল, জাস্ট যে লসাগুর নর্মাল কনসেপ্টটা জানে সেই অঙ্কটা আরামসে করে দিয়ে আসতে পারবে। আর আমরা এত কিছু করছি, এত কিছু করার প্রয়োজন নেই, জাস্ট মুখে মুখে তুমি করতে পারবে। চলো পরের কোশ্চেনে চলো, এটাও তোমাদের হোমওয়ার্ক যত সম্ভব। আচ্ছা না না না, এরপরেও আর একটা কোশ্চেন আছে, এটা তোমাদের হোমওয়ার্ক না, এটা আমি করে দেবো, এরপরে যে কোশ্চেনটা আছে ওটা হোমওয়ার্ক, ওটা অ্যান্সার করে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে বলবে। চলো এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে এসএসসি সিজিএল এক্সামে 2000 সালে এসেছিল, তা আমরা ওখান থেকে তুলে এনেছি এটাকে তোমাদের জন্য। দেখো এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, খুব ভালো ব্যাপার, 20% বৃদ্ধি পেয়েছে বেতন। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে, মানে আগে যে বেতনটা পেত সেটাই ওকে দিবে, বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে আমাকে কার সাপেক্ষে হ্রাস করতে বলেছে, বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতন, মানে বর্তমানে বেড়ে যতটা বেতন হয়েছিল ওর সাপেক্ষে কতটা হ্রাস করতে হবে আগের বেতনটা দিতে গেলে, ওটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এর আগের ক্লাসে আমরা বলেছিলাম কেমন করে আমরা পার্সেন্টেজ বার করি। তাহলে প্রথমে আমরা দেখে নিই, যে ধরে নিলাম ওর বেতন আগে ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হবে 120 টাকা, হবে না হবে না, 120 টাকা হয়ে গেল। এবার দেখো আমাকে কি বলছে, যে ওকে আগের বেতনটাই যদি দিতে চাই, মানে 100 টাকায় যদি দিতে চাই, তাহলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতন মানে 120 টাকা, শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে দেখো যার সাপেক্ষে বলে তাকে আমরা কি নিচে বসিয়ে দিই, তাহলে শতকরা কত পার্সেন্ট হ্রাস করতে হবে আমরা বার করি। তাহলে যার সাপেক্ষে বলবে আমাকে সেটাকে নিচে বসাই, এর আগেও আমি বলেছিলাম একটা কোশ্চেনে,
দেখো বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের কার সাপেক্ষে বলছে, বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের সাপেক্ষে, তার মানে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনকে নিচে বসিয়ে দেবো। আর কতটা হ্রাস করতে হবে সেটা কেমন করে বার করব, সেটা বার করবো দেখো এখন আর আগে, এই যে এই দুটো ডিফারেন্স, তাহলে 120 আর 100 ডিফারেন্স কত, 20, ডিফারেন্সটাকে আমরা ওপরে লিখবো ইন্টু 100। তাহলে কি পেলাম আমরা পেলাম যে ওপরে আমরা ডিফারেন্স লিখি, নিচে আমরা যার সাপেক্ষে বলে সেটাকে লিখি। এখানে যেমন বলছে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা, মানে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের সাপেক্ষে শতকরা কত হ্রাস করতে হবে, তাহলে ওটাকে নিচে বসিয়ে দিয়েছে ইন্টু 100। এটা এর আগেও আমি বলেছি। তাহলে দেখো এটা কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 2 কে 2 6, আবার দেখো এদিকে 50 আর এইদিকে 3, তাহলে 50/3 মানে কত, 50/3 মানে কত, 3 16 48, 2/3 এত পার্সেন্ট, 16.2/3%, 16.2/3%। একদম ইজি অঙ্ক না? কিন্তু এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এর আগেও করিয়েছি, এখনো করিয়েছি, ভবিষ্যতেও করাবো এবং পরীক্ষাতে আসবে, কারণ এই ধরনেরই কোশ্চেন আসবে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরের কোশ্চেনে চলো। 5টি সংখ্যার গড় 45, প্রথম 4টি সংখ্যা 40 35 60 55 হলে পঞ্চম সংখ্যাটি হবে। তাহলে আমাকে কি বলছে, 5টি সংখ্যার গড় বলে দিয়েছে, 4টি সংখ্যা আমাকে অলরেডি বলে দিয়েছে, তাহলে পঞ্চম সংখ্যাটা আমাকে বার করতে বলছে। এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক, বাড়ি থেকে করতে হবে, বাড়ি থেকে করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই উত্তর কত হবে সেটা জানাও। আর তোমরা যদি বলো তাহলে আমি একটু হিন্টস দিচ্ছি কেমন ভাবে করবে, হিন্টস দিচ্ছি। হিন্টসে কি করব, যে আমরা 5টি সংখ্যার গড় আমাকে বলে দিয়েছে, তাহলে টোটাল আমরা 5টি সংখ্যা মিলিয়ে কত হবে সেটা বার করব, আর এদিকে 4টি সংখ্যা মিলিয়ে যোগ করে যত হবে সেটা বার করে নেব। এবার 5টি সংখ্যা টোটাল থেকে 4টি সংখ্যার টোটাল বাদ দিলে আমরা পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। তা তোমরা করে অবশ্যই কমেন্টে জানাও। আমরা এবার এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আসবো, এগুলো আমাদের সব বাংলাতেই থাকবে, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, আর না ভালো লাগলে কেন ভালো লাগে না বা আর কি করতে পারি তোমাদের জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আর হোমওয়ার্ক অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাতে হবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এই ধরনের ক্লাস আরও নিয়ে আসব। আর তোমার সুবিধা অসুবিধা অবশ্যই কমেন্টে জানাও। ক্লাসটিকে আরও বেশি প্রোডাক্টিভ করার জন্য আশা করি তোমার ক্লাস পিডিএফটি প্রয়োজন, যা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে সার্চ করো ইটস এডুলিভ, ITSEDULEAF। আমাদের চ্যানেলে ফুড এসআইয়ের জিকে, ক্লার্কশিপের ম্যাথ এবং স্ট্যাটিক জিকের ক্লাস আপলোড হচ্ছে, সেগুলোও দেখতে পারো। আজ এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।